নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষায় জাতি। বিএফইউজের কাউন্সিলে মির্জা ফখরুল সংবাদকর্মীদের লেজুর বৃত্তি না করার আহ্বান। কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। ময়মনসিংহে ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত। সমাজবিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজি শিক্ষক রসায়ন। যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা। অধ্যক্ষ ফারুকের তেলসমাতি। আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি। ভূমিকম্প সতর্কতায় রাজুকের সিদ্ধান্ত মানেনি বহু প্রতিষ্ঠান। 3 বছর পরও বহাল তবিয়তে পরিত্যক্ত 42টি ভবন। মাঝারি কম্পনেই ধসে পড়ার শঙ্কা। হসপিটালগুলি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টদের বলা হয়েছে। এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো এরকম পজিটিভ রেসপন্স করে নাই। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে, এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে তিনি সংবাদকর্মীদের কোন দলের লেজুরভিত্তিক না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। বিএফইউজের কাউন্সিলে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেখানে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সংকট তৈরি করেছে, যেখানে কোনো দায়বদ্ধতা নেই। নিজস্ব মতামত দিকে নিজ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে মত মির্জা ফখরুলের। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে বলেন, লক্ষ্য স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা, অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা, এমনটাও জানান তিনি। একই সাথে উল্লেখ করেন, মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে। আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে শক্তি দাঁড়াতে হবে। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলেই দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। অর্থনৈতিক এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসাবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আগামী সংসদ নির্বাচনে জনগণ যে দলকেই বেছে নেবে তাদেরকে সমর্থন দেবে জামায়াত, কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা 17 আসনের ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি, ফ্যাসিবাদের কিছু লক্ষণ এখনো রয়েছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যে কোনো মূল্যে জামায়াতকে রাজনীতি থেকে বের করার ষড়যন্ত্র চলছে। পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে আসার কথা জানিয়ে আমির বলেন, জনগণের হৃদয়ে যে ভালোবাসার পোস্টার লেগে গেছে তা কেউ ছিঁড়তে পারবে না। আমির আরও বলেন,
আগামীর বাংলাদেশ তরুণদের নিয়ে গড়াই জামায়াতের অঙ্গীকার। ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। ময়মনসিংহে ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে এই ঘটনা ঘটে। গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে আঘাত করে অনেক। এতে গুরুতর আহত ফাহিম ঘটনাস্থলে প্রাণ হারায়। ফাহিম ত্রিশালের ফাতেমা বেগম ও রেজাউল ইসলামের সন্তান। তিনি মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় 4 মাস দেশে অবস্থান করছিলেন তিনি। এদিকে অভিযুক্ত অনেক ত্রিশালের জহিরুল মণ্ডলের ছেলে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ আটক হয়নি। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও 3 গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, মৎস্য ব্যবসায়ী সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারী ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় শাকিল শিকদার গ্রুপ ও দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। প্রতিপক্ষকে ফাঁসাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা, এমন অভিযোগ পরিবারটির। দিলীপ ভাই, তারপর হচ্ছে বাবুল ভাই, আর হচ্ছে পলাশ ভাই, ওরা আয়সা ডাইকা নিয়ে যায়। এমনি আয়সা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ, ওরা যখন নিছে ওরাই মারছে। আমার ছেলেটার বাড়ি থেকে ডাইকা নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। স্থানীয়রা জানায়, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদের গুলিতেই প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদাম গুলি, 2 গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখটা মারি, এই মুখে মারি নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে, হ্যাঁ হেরাই মনে মারছে। তাইলে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তো আমরা আশা করছি যে গতকালকের ঘটনার যে মূল কারণ সেটা উদ্ঘাটন হবে। ইতিপূর্বে কী কী বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল সেটা উদ্ঘাটন হবে, এবং যে ঘটনা ঘটেছে এটা আসলে প্রকৃত ঘটনা আমরা বের করব, এবং প্রকৃত যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায়। গোলাগুলি ও হত্যার ঘটনায় থমথমে কান্দিপাড়া এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। পড়েছেন সমাজবিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয়েছে এই অসম্ভব। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, দেখেও যেন অন্ধ মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের কর্তারা। মোহাম্মদ নিজামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাশেদ নিজাম। কল্পনাকেও হার মানানো এক ঘটনার খোঁজে যমুনার ইনভেস্টিগেশন 360 টিম। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা। এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যে ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়।
এই চেঞ্জটা করলো স্যার? যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। কিভাবে? আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজবিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিলাম। 4 লাখ টাকা নিলাম। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দেব। পরে আবার 4 লাখ টাকা নিলাম। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা। রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আর একজন। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না তাহলে? আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ। যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী। আমাকে বললো যে স্যার ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কথা আপনি বলেন না। এমন সার্টিফিকেট আয়নাবাজির জন্য সবার মুখেই এক নাম, মাহিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন। ফারুক হোসেনের জালজালিয়াতির শেষ নেই। আমেনা খাতুন নামে এক নারীর কাগজপত্র দিয়ে সহকারী মৌলভীর চাকরি দিয়েছেন নিজের তৃতীয় স্ত্রী আসমা খাতুনকে। আসমা খাতুন বলে আমরা চিনি, আমেনা খাতুন কি আসল নাম এটা আমি বলতে পারবো না। একটু প্রিন্সিপাল স্যারের সাথে দয়া করে। প্রিন্সিপালের কততম স্ত্রী? সবার ছোট। আমেনা খাতুন কি এই জায়গায়? কিটা তো আমার চেনা আছে নাকি? আপনার দরকারটা কি? সেটা সে ওয়াইফ হোক আর যে হোক, আপনার দরকারটা কি? 4 দিনের চেষ্টার পর ক্যামেরার সামনে আসেন অভিযুক্ত ফারুক হোসেন। ঢুকতে দিলে থেকে। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি পুরোটা সময় মারমুখী ছিলেন যমুনার ক্যামেরা দেখে। কোনো কিচ্ছু করিনি, একজনের নামও পাল্টানি, কারো বেতন আমরা করিনি। আজে বাজে বকেন কেন? জানেন নিয়ম সিস্টেম জানেন? বলেন। আচ্ছা, একটু পরে কথা বলেন, আপনারা একটু পরে কথা বলেন, আমাদের একজন লোক আসুন। 2023 সালে নানা অভিযোগে অধ্যক্ষ সহ 15 জনের বেতন ভাতা বন্ধ করে দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে বছর না ঘুরতেই 9 জনের বেতন ছাড়ও করে অধিদপ্তর। তখন আটকে যান 6 জন। তারা কারা? এই 6 জনের মধ্যে 2 জনের পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা নেই। 4 জনের সব প্রক্রিয়া বৈধ বলে সুপারিশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কমিটি। এই জালিয়াতি ও তদন্তের গাফিলতি নিয়ে জানতে গেলে এড়িয়ে যেতে চান অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। পরে আশ্বাস দেন খতিয়ে দেখার। অসুবিধা নেই, আপনি আমাকে ডকুমেন্ট দিবেন, যদি একেবারে সুস্পষ্ট প্রমাণ থাকে আমরা করার ব্যবস্থা নেব, যেই যুক্ত থাকুক, কোনো সার নাই। থ্যাংক ইউ। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই প্রতিবেদনের বিস্তারিত থাকছে আজ রাত 9টায়। ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে দেখার আমন্ত্রণ রইল। আগুনে নিঃস্ব করাইল বস্তির হাজারো পরিবার। তৃতীয় দিনেও খোলা আকাশের নিচে দিনরাত কাটছে বস্তিবাসীর। 1,500-এরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে, আজ তাদের শেষ সম্বল আকাশ আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা পোড়া ধ্বংসস্তূপ। এখনও ছাই চাপা ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন তারা। পুড়ে যাওয়া মালপত্রের ভেতর থেকে টিকে থাকায় শেষ সম্বল খুঁজে বের করার চেষ্টা। খোলা আকাশের নিচে রাত কাটানোদের মধ্যে অসুস্থ হচ্ছেন শিশুরা। কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা ও রাজনীতিবিদদের পক্ষ থেকে বিভিন্নভাবে খাবার ও পোশাক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা, তবে তা অপ্রতুল বলছেন বস্তিবাসীরা। মালিকরা যারা সহযোগিতা আমাদেরকে করে, তারা যদি বলে তাহলে আমরা ডিস্ট্রিবিউশন ভাবে ভালোভাবে পাই, না হলে কেউ পাই কেউ পাই না। মানুষ লাইন দিয়ে থাকে, ওরাই নিয়ে যায়, আমরা পাই না। কালকে বালতিগুলো দিচ্ছি, তাহলে এনো লাইন ধরছে, আংরা বাসনগুলো পাইলই না। টুকিন ছাড়া যেতে দিব না, আমরা সেরে গেছি, যেমনি বলতে সেরে গেছি। পরে দেখি না টুকিন ছাড়া সবাই সিরিয়াল ধরতেছে, পড়ছে নিচে, না পড়ছে নিচে, কিন্তু ভাত তেলা আমরা কিছুই পাইনি। ভূমিকম্প মোকাবেলায় রাজুকের সিদ্ধান্তই মানেনি বিভিন্ন প্রতিষ্ঠান।
সুপারিশে ৩ বছর পরও ভাঙা হয়নি পরিত্যক্ত ঘোষিত ৪২টি ভবন। রীতিমতো বিদেশিদের সাথে নিয়ে এই জরিপ করা হলেও সরকারের সিদ্ধান্তকে পাত্তাই দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো। এই কাজে নেতৃত্ব দেয়া প্রকৌশলী বলছেন, এখনই এগুলো না ভাঙলে মাঝারি ভূমিকম্পেও এসব ভবন ধ্বংসের শঙ্কা প্রবল। তানভীর মোর্শেদের ক্যামেরায় মাহফুজ মিশু জানাবেন এমন কয়েকটি চরম ঝুঁকিপূর্ণ ভবনের কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ২য় তলা। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ, রসায়ন, গণিত তাদের ক্লাস চলে, কিন্তু দোতলা থেকে এই পিলারের পুরো অংশটাই ফেটে আলাদা হয়ে গেছে, একদম রীতিমতো এই যে দেখেন আলাদা, এবং এখান থেকে নিচতলার সব কিছুই দেখা যাচ্ছে। এবং এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা বা নির্মাণ না করে বরং এরকম সাময়িক সাপোর্ট দিয়ে এই ভবনটি কিন্তু চালু আছে, এবং এখানে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা, ল্যাব সবই চলে সাধারণ সময়ে। একই হাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি ভবনের। ক্লাস, পরীক্ষা, ল্যাব নানা কাজে শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত আনাগোনা এখানে। ২১ নভেম্বরের ভূমিকম্পের পর তাই উদ্বেগ আরও বেড়েছে শিক্ষার্থীদের, যদিও সরকার এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরও অন্তত ৩ বছর আগে। সায়েন্স ফ্যাকাল্টির ওই বিল্ডিংটাতে উপরতলায় হচ্ছে, উপরতলা থেকে নিচতলা দেখা যায়, তার মানে হচ্ছে ছাদটা ওইখানে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, ইটগুলো সরে গেছে। বিল্ডিংগুলো আগের থেকেই যেহেতু পুরনো, এখন ভূমিকম্পের কারণে নিশ্চয়ই আরও ক্ষতিগ্রস্ত কিছুটা তো হয়েছেই। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এই ভবনেরও বেহাল দশা। এরই মধ্যে চলছে ক্লাস, পরীক্ষা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ২০২২ সালেই এই ভবনকে ভেঙে ফেলার সুপারিশ করা হলেও এখনো তা করেনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পরীক্ষা দিয়ে হল থেকে বের হতে পারবো, এরকম কোনো কিছু তো কেউ গ্যারান্টি দিতেছে না। যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা আছে, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। বাইরে ফিটফাট হলেও একই রকম ঝুঁকিপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের ২টি ভবন। এগুলো ভেঙে নতুন স্থাপনা করার কথা থাকলেও হয়নি কাজের কাজ কিছুই। রাজুকের তালিকায় পরিত্যক্ত এই ভবনে এখনো চলছে আশুলিয়ার দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। ২ বছর আগে মনে হয় আমাদের কাছে একটা রাজুক থেকে আসলো যে ভবনটা নাকি ঝুঁকিপূর্ণ। আমরা মনে করি যে এটা ঝুঁকিপূর্ণ না। কেবল জগন্নাথ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও এ, বি ও ডি ব্লক ভেঙে ফেলার কথা ছিল ২০২২ সালেই। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটিকে পিজি হাসপাতাল নামে আপনারা সবাই চেনেন, সেটির এই ব্লক সহ 3টি ব্লকের সব ভবনকে ২০২২ সালে পরিত্যক্ত ঘোষণা করে রাজুক, এবং তারপরে 3 বছর পেরিয়ে গেলেও এই ভবনগুলো ন্যূনতম সংস্কার হয়নি, ভেঙে ফেলা তো দূরের কথা। তাই চারপাশে ভূমিকম্পের যে অশনি সংকেত, তাতে এই ভবনগুলো কিংবা এর সাথে সম্পর্কিত অথবা সেবা নিতে আসা মানুষের কি হবে, সেটি বড়ই উদ্বেগের বিষয়। এই এ ব্লকেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, সেখানে নিয়মিত আসা যাওয়া অন্তত 1000 খানেক চিকিৎসকের। এই ভবনেই ডক্টরস হোস্টেলও, বিশেষ করে 7 তলায় ভয়াবহ দশা, ছাদ ভেঙে পড়ার উপক্রম। এসব নিয়েই এখানে থাকতে হচ্ছে 270 আবাসিক চিকিৎসককে। তো এখন তো আমরা একটু ভীত সন্তুষ্টই, এখন বাকিটা আল্লাহর উপর ভরসা করেই আমরা আসি, আর এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। ছেড়ে দেওয়ার কথা বলছে, আমরা সবাই ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২২ সালে রাজুক এলাকার ৩,২৫২টি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে জরিপ করে ৪২টি ভবন ভেঙে ফেলার সুপারিশ করেন গবেষকরা। আর জরুরি সংস্কারের জন্য চিহ্নিত করা হয় ১৮৭ ভবনকে। সেই প্রকল্পের পরিচালক ছিলেন রাজুকের সদ্য সাবেক এই প্রধান প্রকৌশলী। অনেক চেষ্টার পরও সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হয়নি তা নিয়ে হতাশা আছে তারও। স্কুলগুলি এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের বলা হয়েছে, আর হসপিটালগুলি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টতে বলা হয়েছে। আর ইউনিভার্সিটির যেমন ঢাকা ইউনিভার্সিটির লেদার টেকনোলজি বিল্ডিং, তারপর জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তারপরে আমাদের আছে মেডিকেল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এ ব্লক, বি ব্লক, এই ধরনের এইগুলি, এবং
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মীর মোশাররফ হোসেন হল, এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো ওইরকম পজিটিভ রেসপন্স করে নাই। তীব্র আতঙ্ক আর উদ্বেগের এই সময় এসব ভবন দ্রুত ভাঙ্গা হলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কিছুটা কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের টালবাহানায় স্বপ্ন হয়নি সত্য। উল্টো নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপর 1 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগীরা। এই ঘটনায় মামলা হলে দালাল চক্রের 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের 3 যুবক। পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। গত বছরের 5 অক্টোবর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজ ছাত্র আলমাস খান, সবুজ তপাদার ও সজীব ফরাজি। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল নুরে আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি 17 লাখ টাকা করে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি। 17 লাখ টাকা কন্টাক্টে নুর আলম আর সেলিম, ওরা 2 জনে কন্টাক্ট করছে। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। এরকম করে নিয়ে দাফে টাকা নিয়ে 21 লাখ টাকা পর্যন্ত নিয়ে বলছেন নি আমার ছেলে পার করে না। ছেলেপানে কানতে স্যার বলতে আছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে, যদি ওই মাফিয়া যদি পাঠায় তাই পাঠাইবো, আর যদি না পাঠায় তাহলে দেশে পাঠাই দিবে। স্বজনদের অভিযোগ 3 যুবককে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে কয়েক দফায় নেওয়া হয় 1,20 লাখ টাকা। এরপর গত 29 অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে ভুক্তভোগী যুবকরা। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারে দলে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরা করবো, এই মানুষ আমরা পাই না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা অগো এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। এ ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। বিষয়টি জানার পর গা ঢাকা দেয় দালাল নুরে আলম ও সেলিম হাওলাদার। তবে অভিযান চালিয়ে তাদের স্ত্রীদের গ্রেফতার করে পুলিশ। আমরা একটা মামলা রুজু করছি, 2 জন আসামি গ্রেফতার আছে আর অন্যান্য আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে। বিষয়টা সমাধানে দ্রুত দালাল চক্রের সব সদস্যদের গ্রেফতারের পাশাপাশি 3 যুবকের সন্ধান চায় স্বজনরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দুপুরে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিন আইবি এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে বেলা 12টা পর্যন্ত। 120টি আসনের বিপরীতে 9,526 জন পরীক্ষা দিয়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় 80 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে 2,84,216টি। গত বছরের তুলনায় প্রায় 45,000 কম আবেদন পড়েছে। উচ্চ মাধ্যমিকের ফলাফলের গুণগত মান বৃদ্ধির কারণে এবার আবেদন কম, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রশ্ন তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় আমার কাছে ইজি মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয় যেন যারা প্রপারলি প্রিপারেশন নিয়ে এসেছে ওদের জন্য এক্সামটা ভালোই হবে। ইটস নট রকেট সায়েন্স। আসলে এফোর্ট দিলে বা যদি ওই এনথুজিয়াজমটা কারো থাকে, ইনশাল্লাহ। প্রতিদিন 18-19 ঘন্টা পড়াশোনা করছে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে। খাওয়া ঠিক মতো খায় না, শুধু আইবিআই বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে চান্স পাক আর না পাক, দে আর কোয়ালিফাইড। আমরা সংখ্যার চাইতে বেশি গুরুত্ব দিচ্ছি যে এবার আমরা যখন খাতা কাটা শুরু করব, পরীক্ষা যখন আমাদের মূল্যায়ন শুরু হবে, তখন আরও এটি আর পরিষ্কার হবে আমাদের কাছে। আমাদের ধারণা হচ্ছে যে গুণগত মান বাড়ার কারণে এটি সংখ্যাটা কমেছে, এবং সেটি এক অর্থে আমাদের জন্য ভালো।
একচেটিয়া ব্যবসা করতে সন্দ্বীপের সবচেয়ে প্রাচীন গাছুয়া আমির মোহাম্মদ ঘাট 17 বছর বন্ধ রেখেছিল সংঘবদ্ধ সিন্ডিকেট। 5 আগস্টের পর ঘাটটি আবার চালু হওয়ায় পারাপারে কমেছে ভোগান্তি। উত্তর সন্দ্বীপের লক্ষাধিক মানুষ যাতায়াত করছেন নির্বিঘ্নেই। তবে ঘাটের সংযোগ সড়ক বেহাল অবস্থা। দ্রুত সংস্কারের দাবি যাত্রীদের। ভোগান্তির এ দৃশ্য সন্দ্বীপবাসীর নিত্যদিনের সঙ্গী। কোলে পিঠে করে রোগী পারাপারের এ দৃশ্য বাঁশবাড়িয়া ফেরিঘাটের। এই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে ওপারের গাছুয়া আমির মোহাম্মদ ঘাটে যাতায়াত করা যায় স্পিডবোটে। 18 কিলোমিটারের নৌপথ পাড়ি দিতে সময় লাগে 15 মিনিট। সন্দ্বীপের দক্ষিণে গুপ্তছড়ায় আরেকটি ঘাট থাকলেও এই ঘাটটি এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উত্তর সন্দ্বীপবাসীর কাছে। একসময় এটিই ছিল সন্দ্বীপের অন্যতম ও বহুল ব্যবহৃত পারাপার ঘাট। গুটি কয়েক মুনাফাখোর সিন্ডিকেট গত 17 বছর ধরে গুপ্তছড়া ঘাটে যাত্রী বৃদ্ধির জন্য সংস্কারের নামে বন্ধ করে রাখা হয় এই আমির মোহাম্মদ ঘাটসহ সন্দ্বীপের আরও কয়েকটি ঘাট। গাছুয়া ঘাটে নতুন করে আবারও শুরু হয়েছে যাত্রী পারাপার। সন্দ্বীপের 40% মানুষের নদী পারাপারে কমেছে ভোগান্তি। এখানে কাদা ছড়া লাগে না, এই একটা ইয়ে আছে। তারপর দিয়ে ওই ঘাটটা মানে এখন কাদা ছড়িয়ে অনেকটা কাদা ছড়িয়ে তারপর যাই ইয়েতে উঠতে হয়। গুপ্তছড়া ঘাট ওটা অনেক দূরে আমাদের জন্য। এই আমির ঘাটটা খুব কাছে। এদিক দিয়ে যদি আমরা লুটঘাট যদি একটু সুযোগ সুবিধা আপনার ভালো হয় তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো। স্বৈরাচারী শাসনের সময় এখানে ন্যূনতম উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। ইভেন এই ঘাট নামের ইজারা কীভাবে আনছে সেটা আমরা জানি না। এখানে মানুষের অনেক ভোগান্তি দিয়েছে। 300 টাকার ভাড়া অনেকের থেকে 2000 টাকা 1000 টাকাও নিয়েছে। আমির মোহাম্মদ ঘাটে এসেই এই চর পাড়ি দিয়ে যাত্রীদের উঠতে হয় এই বেড়িবাঁধে। এটি গাছুয়া হয়ে উত্তর সন্দ্বীপে প্রবেশের একমাত্র পথ। শুষ্ক মৌসুমে বালির ঝড় উপেক্ষা করে চলাচল করা গেলেও বর্ষায় অযোগ্য হয়ে পড়ে সড়কটি। ঘাটের প্রতি নজর বৃদ্ধির পাশাপাশি এই মেঠো পথটি সংস্কারের দাবি জানান যাত্রীরা। নদীর বাটার শেষ প্রান্ত থেকে বেরি পর্যন্ত 2 কিলোমিটার পথ আমাদের জন্য অত্যন্ত ভোগান্তি। এই 2 কিলোমিটার রাস্তাতে শুষ্ক মৌসুমে আমরা তাও চলাফেরা করতে পারি, ধুলা হয় অনেক কষ্ট হয়, কিন্তু বর্ষাতে এটা প্রায় অসম্ভব। তো তার জন্য এই রাস্তাটা পাকা করা খুবই জরুরি দরকার। কষ্ট লাঘবের জন্য এই রাস্তাটা অতি শীঘ্রই পাকাকরণ করলে উপকৃত হবে এই অঞ্চলের মানুষগুলো। তবে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে ইউনিয়ন সড়কের অন্তর্ভুক্ত হয়নি এই পথ। তবে শীঘ্রই যাত্রীদের কথা মাথায় রেখে সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন। এমনকি যাত্রীদের ভোগান্তি কমাতে ভাঙা সড়ক মেরামতে এরই মধ্যে শুরু হতে যাচ্ছে 1 কোটি টাকার প্রকল্প। জনগণের যাতায়াতের সুবিধার্থে আমরা যেটুকু কাজ করা যায়, সোলিং হোক আর এইচবিবি হোক বা সিসিকরণ হোক, আমরা যাতে জনগণ যেতে পারে সেটা আমরা পদক্ষেপ নেব। আর এই অংশটুকু 2.4 কিলোমিটার আমাদের ইতিমধ্যে টেন্ডারের প্রক্রিয়ায় আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বেহাল টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ 2টি সড়ক। দুর্ভোগে স্থানীয়রা, ঝুঁকিপূর্ণ চলাচলে ঘটছে দুর্ঘটনাও। সড়কের অবস্থা খারাপ হওয়ায় নষ্ট হচ্ছে যানবাহনও। সমস্যা নিরসনে কর্তৃপক্ষের উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন এলজিআরডি কর্মকর্তা। সন্তোষ বাজার থেকে তোরাবগঞ্জ বাজার এবং বরুহা বাজার থেকে গোল চত্বর, টাঙ্গাইল সদরের ব্যস্ত 2 সড়ক এখন পুরোটা খানাখন্দে ভরা। জায়গায় জায়গায় উঠে গেছে পিচ। বেহাল সড়ক দিয়ে হুগরা, কাতুলি, কাকুয়া সহ কয়েক ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাজারো মানুষের চলাচল। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। যাত্রী ও পণ্যবাহী গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলে দুর্ভোগে এই এলাকার মানুষ। খুব কষ্ট হয়। দর্শক মানুষ সারা আমি আর গাড়িতে থাকা চাইছি না। নাবদা দেবো উঠে আবার নামে এই বাঙ্গাসুরার মধ্যে বালু ময়লা অনেক। তাছাড়া অনেক গাড়ি চলে রোডে। পশ্চিম টাঙ্গাইল সবচেয়ে রোডে গাড়ি চলে বেশি। মহিলারা আছে, অসুস্থ মানুষ আছে, তারা চলতে পারে না। অনেক কষ্ট, অনেক কষ্ট। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সড়ক দুটির অবস্থা খারাপ, কিন্তু কর্তৃপক্ষের এতে কোনো মাথা ব্যথা নেই। মানুষ আইডা যাওয়া কষ্ট, আর রোডে গাড়ি যায় তাহলে তো বুঝতেছেন, দেখতেছেন। পাবলিক দেখান, সরকারের দেখান। রাস্তা ঠিক হলে তো আমরাই বাঁচি।
পেশেন্টার বাসে, গাড়ি বাসে, আমরাও বাসে। ভাঙ্গা রাস্তায় বেরিং ভাঙ্গে, গলা ভাঙ্গে, এই গাড়ির যে কয়টা কামাই করে এই কয়টা গাড়ির পিছেই থাকে। অন্তর্বর্তী সরকার আছে, হেতু তো কোনো কাজ করে দিতে হবে না। স্থানীয় সরকার বিভাগ বলছে রাস্তাগুলো চলাচল উপযোগী করতে কাজ শুরু করেছেন তারা। ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে এলজিডি যে ইলেকশনের আগে এই দুইটা রাস্তা মেরামত হয়ে যাবে। আর বড়ুহা বাজারে যে রাস্তার কথাটা বললেন ওইটা আমরা এখন লাইভে আসে নাই, কিন্তু এস্টিমেট অলরেডি দেওয়া আছে, হেডকোয়ার্টারে অ্যাপ্রুভ করা আছে। জিওবি টাকার যদি সংকলন হয় তাহলে ওরা হয়তো ইলেকশনের আগে করতে পারবে, আর যদি না হয় তাহলে ইলেকশনের পরে রাস্তাটাও হয়ে যাবে। চরাঞ্চল হওয়ায় এখানকার উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে সমস্যা তৈরি হয়েছে। সড়ক দুটি সংস্কার হলে দুর্ভোগ কমার পাশাপাশি গতি পাবে অর্থনৈতিক কর্মকাণ্ড, বলছেন এলাকাবাসী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। অনুষ্ঠিত হলো জলশিরি রানবাংলা হাফ ম্যারাথন। কুয়াশামাখা সকালে দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে ওঠে রূপগঞ্জের জলশিরি আবাসন প্রকল্প। মুক্ত জীবনযাপন আর ফিটনেসের বার্তা নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এবং এই হাফ ম্যারাথনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। হেমন্তের কুয়াশামাখা ভোর, হিম হিম হাওয়া গায়ে মেখে শুরু দৌড়। জলশিরি রানবাংলা হাফ ম্যারাথনে এবার ১৬০০ মানুষ দৌড়েছেন। নারায়ণগঞ্জের জলশিরি আবাসন এলাকায় আয়োজিত এই ইভেন্টে ছিল ৩টি ক্যাটাগরি: ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার ফান রান। ২ দিন ধরে স্বপ্নই দেখছি এটাতে চ্যাম্পিয়ন হব, ইনশাল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি। আর এই নিয়ে আমার ১৪৮ প্লাস ইভেন্ট। এটা আমার সেকেন্ড পার্সোনাল বেস্ট এবং আজকে আমি ৬৪ মিনিটে আমার 10 কিলোমিটার শেষ করলাম। দৌড়াইলে তো স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, মানে লোক কম হয়। ফার্স্ট রান ছিল আমার লাইফে, তো আমি আসলে ওভাবে কখনো ভাবি নাই যে আমি ম্যারাথন করব এরকম কিছু। 5 পেসে রান করছি, 1 ঘন্টা ৪৪ মিনিটে আমার বেস্ট পেয়ার শেষ করেছি, 21 কিলো হাফ ম্যারাথন। সূর্য উত্তাপ ছড়াতেই বাড়ে দৌড়বিদদের গতি। সবুজে ঘেরা লেকপাড়ের চওড়া সড়কে দৌড়াতে এসে ভিন্ন অভিজ্ঞতার গল্প শোনান অংশগ্রহণকারীরা। আজকে আমরা এখানে এসেছি আমাদের পার্সোনাল বেস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা দুজনেই সাকসেসফুল হয়েছি। থ্যাংক ইউ রান বাংলাকে এত সুন্দর একটা ইভেন্টের জন্য। আমরা সবাই এক্সট্রিমলি এনজয় করেছি, সবাই মিলে একসাথে দৌড়েছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমি 15 কেজি কমিয়েছি হচ্ছে এই 10 কিলোমিটার দৌড়ানোর জন্য লাস্ট ইয়ার। আমি রেগুলার রান করি হাতের ছেলে, এখানে গত বছর করেছিলাম, এবছরও করেছি, খুবই সুন্দর রান হয়েছে। কোনো প্রকারের হ্যাসেল ছাড়া এবং সুন্দর ট্র্যাকের মধ্যে এবং ওয়েদার চমৎকার ছিল, সব মিলে আজকের রানটা খুব ভালো ছিল। পেশাদার দৌড়বিদরা জানান, সুস্থ জীবনযাপন আর শরীর চর্চায় মানুষ এখন বেশি উৎসাহী। সামনের দিনে আরও বড় পরিসরে ম্যারাথনের পরিকল্পনার কথা জানান আয়োজকরা। ডিসেম্বরের 7 তারিখ আয়রনম্যান ক্যালিফোর্নিয়াতে, সো আমি 1 তারিখ ফ্লাই করব। আর আমার ট্রেনিংয়ের মধ্যে যে রানটুকু ছিল আজকে সেই লাস্ট রানটুকু আজকে আমি করলাম। দৌড়ানোরও গ্রামার আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এলোমেলো দৌড়ে অনেক ইনজুরিতে পড়েন। আমাদের এই ধরনের রানিংয়ের ইভেন্টের মূল উদ্দেশ্য থাকে আপনার ফিটনেস সম্পর্কে সচেতন করা, সেটা অবশ্যই গ্রামার মেনে করতে হবে। এখন আমরা সামনে সেটা নিয়ে কাজ করার সময় এসে গেছে। সামনের দিনগুলোতে আমরা এই কোয়ালিটি রেসের মাধ্যমে বাংলাদেশের তরুণ থেকে শুরু করে শিশুরা এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে সকলের জন্য ভালো আয়োজন করতে চাই এবং আমাদের সব সময়ের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন থাকবে যমুনা টেলিভিশনের জন্য। সব ক্যাটাগরিতে অংশ নেওয়া দৌড়বিদদের জন্য ছিল আকর্ষণীয় মেডেল। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন 2025। ভোরের আলো ফোটার আগেই শমশেরনগর চা বাগান থেকে শুরু হয় প্রতিযোগিতা। 10, 25 ও 50 কিলোমিটার এই 3 ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন দেশ বিদেশের 750 প্রতিযোগী। চা বাগানের উঁচু নিচু পথ আর প্রকৃতির অপার মনোরম সৌন্দর্যের মধ্য দিয়ে ম্যারাথন শেষ করেন অংশগ্রহণকারীরা। সুস্বাস্থ্যের জন্য দৌড় এবং পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
সুস্থতার জন্য দৌড়, এই দৌড়টাকে আমরা দেশব্যাপী ছড়ায় দিচ্ছি। আমাদের দেখে অনেকে এখন উদ্বুদ্ধ হচ্ছে। সকালবেলা যখন আমরা বেশিরভাগ সময় ঘুমাই, ওই টাইমে যখন রানটা করা হয় ফ্রেশ একটা এয়ারের ভিতর, আসলে তখন মন থেকে শুরু করে সবকিছু খুব ভালো লাগে। সরকার প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি, দৌড়াও সুস্বাস্থ্যের জন্য, গাছ লাগাও পৃথিবীর জন্য। অর্থাৎ সুস্থ থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় চেয়ারপারসন যেন সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন সেজন্য দোয়া করা হয়। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান তার। দেশের জন্য নির্যাতন সংগ্রাম কারাভোগ করেছেন তিনি। এজন্য জনগণের কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। পূর্ববর্তী প্রশাসনের অনুমোদনকৃত অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। একদিন আগেই আফগান এক অভিবাসীর গুলিতে গুরুতর আহত হন মার্কিন ন্যাশনাল গার্ডের 2 সদস্য, মৃত্যু হয় তাদের একজনের। ধারণা করা হচ্ছে এর জেরেই অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র মোতায়েনকে কেন্দ্র করে এবার যুদ্ধ উত্তেজনা ছড়িয়েছে জাপান এবং রাশিয়ার মধ্যে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের ইয়ানাগুনি দ্বীপে মধ্য মহাপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় টোকিও। ফলে মিসাইল রেঞ্জের অধীনে থাকায় এই ধরনের পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারও দিয়েছে পুতিন প্রশাসন। এদিকে আবারও তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করলে টোকিওকে দাঁত ভাঙা জবাবের হুমকি দিয়েছেন চীন। তাইওয়ান ইস্যুতে চীনের সাথে উত্তেজনার পারদ যখন চরমে, তখন আবারও রাশিয়ার সাথে দ্বন্দ্বে জড়ালো জাপান। ইয়োনাগুনি দ্বীপে যুক্তরাষ্ট্রের তৈরি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে টোকিও। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর এমন ঘোষণায় ক্ষুব্ধ মস্কো। প্রশান্ত মহাসাগরে মার্কিন মদদে জাপানের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। ওকিনাওয়ায় ওয়াশিংটনের নির্দেশে জাপান ধারাবাহিকভাবে প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি করছে। এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর জন্য ঝুঁকি তৈরি করে। এক্ষেত্রে জাপানের পরিকল্পনার কঠোর প্রতিক্রিয়া জানানো আমাদের অধিকার। সাউদার্ন কুরিল আইল্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে রাশিয়া ও জাপানের মধ্যে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত এসব দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মস্কোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। এদিকে এবার জাপানকে সামরিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বার্তা, সীমা অতিক্রম করলে জাপানের পরিণতি হবে যন্ত্রণাদায়ক। তাইওয়ান সংকট পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়, এর সাথে জাপানের কোনো সম্পর্ক নেই। পিপলস লিবারেশন আর্মির যে কোনো আক্রমণকারী শত্রুকে পরাজিত করার সক্ষমতা রয়েছে। যদি জাপান অর্ধেক কদম সীমাও অতিক্রম করার সাহস করে, তবে অনিবার্যভাবেই তাদের এর যন্ত্রণাদায়ক মূল্য দিতে হবে। জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পরপরই তাইওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য করে মূলত প্রতিবেশী চীনের সাথে বিবাদে জড়ান সানায়ে তাকাইচি। তাইওয়ানে হামলা হলে জবাব দেবে টোকিও। তার এই মন্তব্যে ব্যাপক ক্ষেপেছে বেইজিং। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভেনেজুয়েলার এবার স্থল অভিযানের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বিদেশি আগ্রাসন রুখতে প্রস্তুত ভেনেজুয়েলা, মন্তব্য দেশটির প্রেসিডেন্টের। এর মাঝে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে অত্যাধুনিক সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে ওয়াশিংটন।
পুয়ের্তো রিকোর পন্স বন্দরে ভিড়েছে অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ার, যাতে সগর্বে উঠছে মার্কিন পতাকা। জানান দিচ্ছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বিরুদ্ধেই এ হুঁশিয়ারি। প্রতিনিয়ত নিজ মালিকানাধীন ক্যারিবীয় দ্বীপটিতে নানা যুদ্ধাস্ত্র মোতায়েন করে যাচ্ছে ওয়াশিংটন, যার মধ্যে যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও পঞ্চম প্রযুক্তির ফাইটার জেট। মোতায়েন করা হয়েছে 15,000 মার্কিন সেনা। এরই মাঝে ভেনেজুয়েলার মাদক পাচার দমন কার্যক্রম স্থলভাগেও জোরদারের হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান। আমরা এরই মধ্যে সমুদ্র পথে মাদক পাচার প্রায় বন্ধ করে ফেলেছি। এখন আর কেউ সমুদ্র দিয়ে আসতে চায় না। খুব শিগগিরই স্থলপথেও অভিযান শুরু করব আমরা, যা আরো সহজ হবে, আর খুব দ্রুতই শুরু হবে এ কাজ। অন্যদিকে মার্কিন আগ্রাসন রুখে দিতে তৎপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান, যে কোনো বিদেশি হুমকি রুখতে প্রস্তুত কারাকাস। এমন কোনো হুমকি বা আগ্রাসন নেই যা ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারে। নিজেদের মাতৃভূমি, সাগর, আকাশ, আত্মা এবং ইতিহাস রক্ষায় অবিচল দৃঢ়তা নিয়ে প্রস্তুত তারা। গেল কয়েক মাসে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক অভিযানের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 22টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 83 জন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। শ্রীলঙ্কার টানা বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে 56 জন মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 600-র বেশি ঘরবাড়ি। বদুল্লা ও নিওরো এলিয়াতে ভূমিধসে মারা গেছে অন্তত 24 জন। এসব এলাকায় এখনও নিখোঁজ 21 জন, আহত অন্তত 14 জন, জানিয়েছে প্রশাসন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভূমিধসে প্রাণ হারিয়েছে মানুষ। আটকে পড়েছে অনেকে, তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। প্রবল দুর্যোগে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সকল সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। গত সপ্তাহ থেকেই দেশজুড়ে বিরূপ আবহাওয়া শুরু হয়, তবে বৃহস্পতিবার অবনতি হয় পরিস্থিতির। প্রবল বর্ষণে ডুবে যায় ঘরবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, ভেসে যায় যানবাহন। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। এখনও নিখোঁজ অর্ধশতাধিক মানুষ। চারদিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধ্বংসস্তূপের মাঝেই চলছে উদ্ধার কাজ। গত সপ্তাহ জুড়ে প্রবল মৌসুমী বৃষ্টিতে হঠাৎ বেড়ে যায় উত্তর সুমাত্রার বেশ কিছু নদীর পানি। মঙ্গলবার তীর থেকে প্লাবিত হয় পার্বত্য গ্রামগুলো। প্রবল স্রোতে ভেসে যায় ঘরবাড়ি এবং ডুবে যায় 2000-এরও বেশি বাড়ি ও স্থাপনা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়েন প্রায় 5000 বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশাল এলাকা। প্রাণ বাঁচাতে গাছের ডালে ও ঘরের চালে আশ্রয় নেয় শিশু, বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।